আচ্ছা, উপস্থিত সকলকে নমস্কার. Good evening. We have all assembled here today for a wonderful cause. Uh, it is an occasion to be celebrated. আমি এখানে এসে আমার মনে হচ্ছে যে এতগুলো মেধাবী লোকেদের মধ্যে I am the odd person out, so I don't know what I am doing here. But অরিন্দম had requested me যে যদি আজকের অনুষ্ঠানে আসি, এবং যখন বলল যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে about a film called A Life Dedicated to Science, Portrait of Sri Samar Bagchi, আমি বললাম ও তাহলে আমি যাব. বললো গেলে এমনি গেলে হবে না, একটু খাটাবো. আমি বললাম ঠিক আছে, gladly I'll do that. So that's why I'm here. My name is Subramanian Venkatraman. সেটা খুব ডিফিকাল্ট হতো সকলের প্রনাউন্স করার, সেই জন্য আমি ওটাকে শর্টন করে SV রামান করে দিয়েছিলাম, সুগার ভিক্টরি রামান. সেটা আবার অনেকে গুলিয়ে ফেলতো CV রামান বলে, which was also a problem for me. কিন্তু আবার অনেকে আমাকে রাজু রামান বলে চেনে. আমি কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর এখন এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সঙ্গে যুক্ত আছি অ্যাজ প্রোগ্রাম কনসালটেন্ট, অ্যান্ড এছাড়া অধ্যাপনা করি অ্যাট ডিফারেন্ট প্লেসেস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যান্ড সাম স্কুলস ইন ক্যালকাটা. এটাই হলো শর্ট আমার সম্বন্ধে পরিচয়. আমরা প্রথমেই we will go as per the agenda here. যেহেতু সময়সীমাটা বেঁধে দেওয়া হয়েছে এবং যারা যারা বলবেন তাদের নিশ্চয়ই অনেক মেমোরিজ আছে, অনেক স্মৃতি আছে, কিন্তু অনুরোধ আমাদের হচ্ছে যে যাতে এই সময়সীমাটাকে একটু মনে রেখে সবাই যদি তাদের স্মৃতিচারণ এবং মেমোরিজগুলোকে একটু সংক্ষেপে বলেন আর কি. So I would like to first request Dr. Shubhabrata Chaudhary, the director of the Birla Industrial and Technological Museum, to kindly welcome the audience. Thank you, Mr. Raman. Birla Industrial and Technological Museum e আপনাদের সবাইকে স্বাগত. ইনফ্যাক্ট সায়েন্স মিউজিয়াম মুভমেন্টের যেটা মাদার মিউজিয়াম বলা হয়, এইখানে এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত নিজেরা গর্বিত মনে করছি. শ্রী সমর বাগচি, যিনি আমাদের পরিমণ্ডলে বাগচি সাহেব বলে পরিচিত, বাইরেও কিছু জায়গায় সমরদা, সমরবাবু বলে পরিচিত, এ ধরনের এক মানে ঋষি প্রতিম লোকের একটা অনুষ্ঠান করতে পেরে অত্যন্ত গর্বিত লাগছে. উনি ওনার কর্মজীবন এই সেন্টারের সঙ্গেই শুরু করেন. ইনফ্যাক্ট 1962 সালের 2 জানুয়ারি উনি কিউরেটর হিসেবে এখানে জয়েন করেন. পরবর্তীকালে 1984 সালের 19 জানুয়ারি উনি এখানকার ডাইরেক্টর হিসেবে কর্মভার গ্রহণ করেন. টিল 1991 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত উনি এখানে ছিলেন. উনি কি করেছেন, কিভাবে ছাত্রছাত্রীদের প্রভাবিত করেছেন, মানে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন স্তরে কিভাবে উনি ওনার কাজটাকে এগিয়ে নিয়ে গেছেন, তার জন্য আমার পরবর্তী বক্তারা আছেন. তবে এইটুকু বলবো, আমি যেহেতু কলকাতার ছাত্র, সুতরাং এই প্রফেশনে আসার অনেক আগেই ওনাকে দেখেছি. শুধু টিভির কোয়েস্ট প্রোগ্রামের মাধ্যমেও নয়, আমাদের স্কুল থেকে বিভিন্ন প্রোগ্রাম এখানে পাঠানো হতো. দেখতাম কি অসম্ভব একটা উজ্জীবিত ভূমিকা নিয়ে উনি পালন করতেন. আর পরবর্তীকালে যখন আমি আসলাম, বুঝলাম যে ভদ্রলোক একটা প্রফেশনকে কিভাবে প্যাশনে নিয়ে যান, এবং যেখানে কোনো অফিসে যে একটা মাপদারি থাকে যে ঠিক আছে এ হলো খুব জুনিয়র, এ সিনিয়র, এরকম, সেগুলো সব বাঁধন ভেঙে দিয়ে সব স্তরের লোকের পাশে কিভাবে দাঁড়ান, অদ্ভুত লাগে. যখন জানতে পারি যে এখানে আমাদের একজন পাঁচু বলে একজন কনজারভেসি ছিল, বললেন জানেন স্যার, আমি পুরো কুঁজো হয়ে গিয়েছিলাম. বাগচি সাহেব হঠাৎ একদিন দেখে না নিজের গাড়িতে নিয়ে সোজা বার করে দিয়ে বেরিয়ে গেলেন. আবার যখন ভাবি, আমারই সহকর্মী তুষার সেনগুপ্ত বলেন, সেদিন বলছেন, স্যার আমি মেয়েটাকে ফিরে পেয়েছিলাম বাগচি সাহেবের জন্য, আমি বুঝতে পারিনি যে উনি তখন পোস্টেড ছিলেন হলো পুরুলিয়াতে.
মানে মেয়ের যে এরকম শরীর খারাপ হয়েছে আমি বুঝতে পারিনি। তা বাগচি সাহেব ওখানে গেছিলেন একটা প্রোগ্রামে, তা গিয়ে দেখে বলে কিছু না, নিজে টিকিট কেটে তুলে এনে নিজে গাড়িতে করে আমার বাড়িতে পৌঁছে বলে ইমিডিয়েটলি বাচ্চার ট্রিটমেন্ট করো। সো দিস ইজ দ্য ফার্স্ট, মানে +100 থেকে -100 এভাবে উনি ওনার জীবনকে একটা কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। এরকম একজন লোক কি প্যাশনে, মানে জীবন কিভাবে উদযাপন করতে হয় এর একটা জ্বলন্ত উদাহরণ উনি। আশা করব উনি আরও বহুদিন আমাদের এভাবে উজ্জীবিত করবেন। ভালো থাকবেন স্যার, আমাদের অনুপ্রাণিত করবেন, এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী। আপনি খানিকটা ওনার বায়োডেটা বলেই দিলেন যে হ্যাভ দ্য পাস, কারণ আমরা যখন ছোট ছিলাম সমর বাগচি ওয়াজ কাইন্ড অফ সিনোনিমাস উইথ দ্য বিআইটিএম, এবং আমি বলছি যে আমাদের স্কুল জীবন, কলেজ জীবন এবং পরবর্তী কর্মজীবন সব জায়গাতেই আপনি একটা খুব সুন্দর কথা বললেন। আমার মনে পড়ে গেল যে আমি নিজের সম্বন্ধে বলতে গিয়েও বলি যে আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েট করেছি, তারপর অন্য জায়গায় চলে গেলাম বিভিন্ন ব্রাঞ্চে কর্মজীবনে। তো আমি এমনিতে সংক্ষেপে বলতাম সবাইকে যে আমি নেশাটাকে পেশা করেছি, আর আপনি যেটা বললেন সমরবাবু পেশাটাকে নেশা করেছিলেন এবং সেই নেশাটা এখনও রয়ে গেছে ওনার মধ্যে। সেই জন্যই উই সি দ্যাট গ্লোয়িং ফেস, যে যখন এখন এই পরিবেশে এসছেন, এতগুলো লোককে দেখছেন যারা এই সায়েন্স নিয়ে চর্চা করছেন, এতগুলো কাজ করছেন। আমরা জানি যে কাইন্ড অফ আউটরিচ প্রোগ্রামস হি হ্যাজ ডান with so many schools in so many districts, so we were quite close with all that. তো আপনি কোয়েস্টের কথাটা তুললেন, সেই কনটেক্সটে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিই যে কোয়েস্ট যে প্রোগ্রামটা শুরু হলো তখন আমি ঘটনাচক্রে গোয়েটে ইনস্টিটিউট ম্যাক্সমুলার ভবনের কালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। ওইখান থেকেই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল এই উইথ আ জার্মান জেন্টলম্যান, যেটা আমি আজকে সকালে নাম মনে করার চেষ্টা করছিলাম, পেয়েও গেলাম, নামটা স্মৃতিতে এসে গেল, আলেকজান্ডার ফন কুবে। তো আলেকজান্ডার ফন কুবে একটা প্রোগ্রাম জার্মান টেলিভিশন WDR ওয়েস্ট ডয়েচার রুনফুঙ্কে উনি করতেন, কল্ড কপফ ওম কপফ, which is loosely translated as head on head. তো এই সায়েন্স শোজ, ওগুলোকে সায়েন্স শোজ বলা হতো, নট নেসেসারিলি অনলি কুইজ, এবং টিমস করতেন উনি স্টুডেন্টস, টিচার্স, স্টুডেন্টস, প্যারেন্টস, এই ধরনের সব বিভিন্ন রকম কম্বিনেশনস থাকতো। খুব ইন্টারেস্টিং শো। তো সেটার থেকে অনুপ্রেরণা পেয়েই আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে মিস্টার বাগচিকে, যে এটা কি এখানে কিছু করা যায় না। তো সেই ইনিশিয়েটিভ থেকে যা বেরিয়ে এলো, তখন উনি বললেন হ্যাঁ আমি আর ডক্টর পার্থ ঘোষ মিলে আমরা এই কোয়েস্ট বলে এই প্রোগ্রামটা করব, এবং সেটা দূরদর্শনে বহুদিন চলেছিল। আর আলেকজান্ডার ফন কুবে যে এই প্রোগ্রামটা শুরু করেছিলেন কপ ফ্রম কপফ, দ্যাট স্টার্টেড ইন 1971 and went on till 1991 for 20 years in that German television channel. So that is a very interesting kind of involvement which we saw at that point of time. I would now like to request Dr. A.D. Chaudhary, Dr. Arijit Dr. Chaudhary, who is the DG of the National Council for Science Museums, to kindly deliver his address. Namaskar. The moment I stand in front of you, I remember of 1st July 1987 when I joined this organization in this very building, and since then I think it's more than 35-36 years that we have been following him and getting inspired every day by what he is doing. Just to give a little brief, when we joined National Council of Science Museums in 1987, we were placed here in BITM for a 1-month training, and Mr. Samar Bagchi was involved in training us,
I still remember some of the lectures that he delivered on history of science. They were so interesting. We came from different professions, from the industry. It was something very different. I believe he had also told somebody that when he joined BITM, he really did not know what is the exact type of work to be done. But as Mr. Shubhabrata Chaudhary has just now said, his profession became his passion. And same way when he delivered the lectures to us with apt attention, we used to hear. And it was a lot of new learning for all of us. That new learning which he gave us, it continues even today. Some of the programs that he introduced here in BITM, which we call as the Science Demonstration Lecture, then we call the Creative Ability Center projects, then we have the School Loan Service. So these were all introduced by him in BITM, and he not only introduced them, he actively also participated in these programs. So just now Dr. Raman was talking about Quest. So it started as a science demonstration lecture which continues even today all across the council in all the 26 science centers that we operate. So he has inspired us to continue with this. The creative ability projects which is to do with the young students, especially on weekends, that has gradually culminated into hobby camps that we do in summer vacations. And these hobby camps have become so popular not only in BITM but across all our major science centers that we get calls from very senior bureaucrats, from politicians asking for us to reserve a seat for their children or somebody known to them. So that is the popularity of a program that has been introduced by him. He keeps speaking to us very frequently, and I think, the zeal with which he continues to do this science learning program across the country, not only in this city. He has, whenever I speak to him, he tells, Orijit, jano, ami dudin age Dehradun theke ghure eschi. Sometime I have gone to some other place. So he is always traveling, and in spite of his age, the way he has carried with this profession, I think he's a role model for all of us. So you have inspired us to continue in this profession, and I think you'll be inspiring many more of my younger colleagues who have joined this council. Today, when we are celebrating 90 years of your age, I'm sure we would like to see you continuing in this profession which you are doing in the years to come, and I'm sure the way you have continued to inspire us, you'll be able to continue to inspire many more people. As a curator, when he joined, he first developed a exhibition on mines, and then in 1983, exactly 40 years from now, he developed the first coal mine, a mock-up coal mine, the first in this country, and I think it is still the only mock-up coal mine that we have anywhere in our country. So, whatever he has learned when he did his mining engineering from ISM Dhanbad, he converted that into a situation where every one of us who have never got an opportunity to visit a coal mine, once we visit this mock-up mine, we get some knowledge, some indication of how a real mine looks like. I think this is something very unique which you have created, and I'm sure a lot of young students who have visited BITM over the years must have got inspired seeing what you have created here. Whenever we meet senior scientists across the country, many people talk about BITM and keep telling us that it is this BITM which inspired us to continue in the field of science or continue in the field of scientific research. So a lot of contribution to that goes to you. Probably you have been able to inspire the entire team in BITM and all our colleagues in NCSM
to follow the path that you all have created, and I think we are very, I would say, very fortunate that we got teachers like you to guide us when we joined this organization. I still remember I was in Bhubaneswar, and he being the director of BITM, he was also looking after all the science centers in Eastern India. So he was my director also, and occasionally he used to come to see what are the activities we are doing, what are the work that we are doing for setting up the science center. And I still remember on one evening, after spending the entire day with us, I accompanied him to the Bhubaneswar railway station, and he was to board Puri Express to return to Kolkata. The moment he stood in the platform, there was a huge queue of people. Everybody came forward to touch his feet. And that was the time the Quest program was being shown by Doordarshan, and people from all over the country were inspired. And I think with Dr.PARHTO Ghosh, you both had created a huge fan following for this program. And I can vividly see in front of my eyes people coming, and in fact, some people had to literally make some form of a queue so that people could come and touch your feet and go ahead. So that is the type of, I think, leadership that you have given us. We are extremely thankful to you for showing us the right path. We have tried to follow what you have taught us, but as I said, you'll always remain as our role model. So on behalf of all my colleagues in NCSM, in BITM, and all of you here, I wish you a very, very healthy life ahead, and I'm sure you will continue to do what you have been doing, because you did not stop even during the COVID times. Even during the COVID times, he was continuously giving online demonstrations of his science shows. Many a times he used to send me by WhatsApp and inform me, Orijit, today I have a show, please join and see. And I used to give my feedback after this. So the way he continued, I'm sure he'll continue also in the days to come. I'm thankful to Professor Arindam Rana and Dr. Abhishek Ganguli for making this happen today. I think because of your initiative, we got this opportunity to meet all of you here. And I'm sure all of us would like to hear something from our Bagchi Sahab after everybody says a few words about him. Thank you so much. Namaskar. Thank you very much, Dr. Dattu Chaudhary. At this stage, I would like to also add, because we talked about profession and passion, I would like to mention, ullekh korte chahe, another passion of Mr. Bagchi, Western classical music. Uni kono Western classical music concert bad diten na. He was a regular attendee to all the kinds of Western classical music that used to happen in town and are still happening in town, whether it be at any of the centers like the Goethe Institute, Max Muller Bhavan, or the Alliance Française du Bengal, or even at the Victoria Memorial. Of course, recently he did legitimately make a complaint and said, if you do not allow me to take my car inside the Victoria Memorial, then I will not be able to come for the concert. Then please do not send me these invitations. So we took note of that, and I'm telling you here publicly, and everybody will be witness, next time there is a concert at the Victoria Memorial Hall, your car will be allowed in right up to the ramp over there. So please do come, continue to come for the Western classical concerts. I would now like to request আমি অনুরোধ জানাচ্ছি শ্রী সন্তোষ কুমার মিত্রকে। উনি তো several decades মানে বহু শতক ধরে ওনার সঙ্গে সমর বাগচি সাহেবের সঙ্গে কাজ করেছেন, সেই জন্য নিশ্চয়ই স্মৃতি অনেক, কিন্তু তার মধ্যে থেকে হয়তো এখন আমাদের উল্লেখযোগ্য কতগুলো স্মৃতি আমাদের সামনে উনি পেশ করবেন। আসুন। নমস্কার সবাইকে। হঠাৎ মনে পড়ল আজকের এই অনুষ্ঠানের
বাইরে একটা কথা বলে নিই, তারপর শুরু করি। সেটা হচ্ছে এখানে এসে ডিসকভার করলাম আজকে 29 এপ্রিল, এই দিনেই আমি বিড়লা মিউজিয়ামে জয়েন করেছিলাম 1959-এ। 1959 হচ্ছে বিড়লা মিউজিয়াম জন্মাবার দুদিন আগে, 2 মে বিড়লা মিউজিয়াম ইনঅগুরেটেড। এবং বুঝতেই পাচ্ছেন তারা দুদিন আগে সবাই খুব বিজি, আমাকে কেউ জয়েন করতে দেবে না। যাদের কাছে আমি জয়েন করতে যাব বলো দুদিন পরে আসুন, এখন দেখছেন এই সামনে 2 মে। আমি এসছি অনেক দূর থেকে, আমি মফস্বলের লোক। তো যাই হোক, জয়েন করলাম, সেই শুরু হলো। তো সমর বাগচি মহাশয় এখানকার বাই ডেজিগনেশন কিউরেটর মাইনিং। আমাদের মাইনিং একটা গ্যালারি আছে, প্লাস নিচে একটা মকআপ কোল মাইন হয়েছে, সেটা উনি করেছেন। তো সেই মাইনিংয়ের কিউরেটার, তার তো এইসব দিকে কোনো ইন্টারেস্ট থাকবার তেমন কথা নয়, ছিলও না। উনি পাশ দিয়ে হন করে বেরিয়ে যেতেন, খুব সুন্দর দেখতে, এখনও খুব সুন্দর দেখতে। তো সেই মানুষটি কখনো ঘুরেও তাকাতেন না যে এখানে কি কর্মযজ্ঞ চলছে। এই সব ছেলেরা, যাদের তখন ডেজিগনেশন ছিল গাইড লেকচারার, পরে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, তো তারা কি করছে না করছে উনি থোড়াই কেয়ার করতেন। উনি ওনার কিউরেটোরিয়াল নিয়ে, আমরাও জানতাম উনি এখানে কেন আসবেন। তারপর ঘটনাচক্রে একদিন উনি অডিটোরিয়ামে এসে পড়লেন। তখন এই ডায়াসটা ওইখানে ছিল, ঠিক উল্টো দিকে। তো এসে বসেও গেলেন। কেউ না কেউ হয়তো কিছু বলছি ছেলে মেয়েদের অপটিক্সের ওপরে, সাউন্ডের ওপরে, কেমিক্যাল রিয়াকশানের ওপরে, অ্যাসিড বেস সল্টের ওপরে। আমাদের 11টা ইউনিট আমি রিটায়ারমেন্ট হওয়ার পর্যন্ত ছিল। আমি রিটায়ার করেছি 25 বছর আগে। তো এই 11টার ইউনিটের কেউ না কেউ ছাত্রদের সব আগে থেকে রিকুইজিশন করে আসতে হতো। তারা সব শুনছেন। উনি শ্রোতা দর্শকের আসনে বসে পড়লেন। ক্রমে ক্রমে ওনার এত জন্মালো যে ওটা ছাড়া ওনার আর চলে না। তখন হয়তো আমরা বলি যে উনি এখন মাইনিং টাইনিং সব ভুলে গেছেন। এখন কি করে ওই দুটো পুরনো খবরের কাগজের স্ট্রিপ কেটে, আমি সেই গল্পের মতো বলছি, দুটো পুরনো খবরের সেই স্ট্রিপগুলো উনি শেষ রাতে উঠে সব কেটে কেটে, সকালে লেকচার, উনি রাত্রি 3টের সময় উঠে পড়ছেন। ওনার সঙ্গে থাকা, আমি বহুবার ওনার একই ঘরে থেকেছি, সেইটা একটা বিড়ম্বনা, 3টের সময়। হ্যাঁ, তো যাই হোক, সেইটা যে কতখানি একটা কি বহন করছে। দুটো খবরের কাগজের স্ট্রিপ উনি এরম করলেন, গায়ে লাগালেন, কিচ্ছু হলো না। এইবার দুটো জল দিয়ে ভিজিয়ে নিলেন, জুড়ে গেল। কিছুই নয় ব্যাপার, একটা পয়সাও খরচ নেই, পুরনো খবরের কাগজ কেটেছেন। কিন্তু সেইটা যখন বললেন যেটা জলের সঙ্গে জলের কোহেশন, হ্যাঁ, ওতে জল আছে, এতে জল আছে। একটা পিওর কটনের ওই ফিতে এনে উনি আগে ওটা ভিজিয়ে নেওয়া হলো। দরকার হলে আমি এখনও দেখাতে পারি, বা উনিও পারেন। সেটা একদিকে ধরে মগে করে ওখান দিয়ে জল ঢেলে দেওয়া হলো। নিচে একটা বালতি আছে, যেন মনে হয় কোনো পাইপের মধ্যে দিয়ে গেল, এক ফোঁটা জল এদিক ওদিক পড়ল না। তো এই সব দেখে, এ তো আর সায়েন্সের বইয়ে কোথাও লেখা নেই, লোকে মোহিত হয়ে গেল এসব দেখে। ক্রমে ক্রমে, আমি হয়তো ভুলে যেতে পারি, উনি আমাকে সাবধান করে দিয়েছেন বেশি বলবেন না। তো বুঝতেই পাচ্ছেন, এই একবার এই ইয়েতে হয় যে একটা জায়গায় এসে সব জ্যাম করে ফেলছে। মেমারি লেন থেকে যখন ঢুকছে তখন এক জায়গায় জ্যাম হয়ে যাচ্ছে, কে আগে বলবে, কোন কথা আগে বলবো। তো আমার সঙ্গে সমর বাগচির কথা বলতে গেলে এক্ষুনি হবার নয়। তো আজকের যে অনুষ্ঠানে এসেছি সেইটার জন্যে আমার ছিল
যে কেন এরকম একটা জিনিস হয় না, উনি যা করছেন। এই কদিন আগে উনি আমাকে বলেছেন আমার সঙ্গে নর্থ বেঙ্গল যাবেন। আপনি যাবেন কি করে? বললো আমি তো ইয়েতে যাব। সে কি হুইল চেয়ারে আপনি যাবেন নর্থ বেঙ্গলে? তো এটা ওনার নতুন নয়, ওনার দাদা সরি, তো দাদা বারণ করে দিয়েছেন যে তুমি কিন্তু এখন আর গাড়ি টাড়ি চালাবে না। তো উনি কোত্থেকে ওনার বাড়ির যিনি ড্রাইভার তার কাছ থেকে ইয়েটি করে, ড্রাইভারের নাম হচ্ছে কি ভুলে গেছি, উনি ঈশ্বর বিশ্বাসী নন। তো সেই জন্যে ওনার বাড়ির যে সর্বক্ষণের কাজের লোক তার নাম ভগবান। সে হয়তো রাতে দিন বেঁচে নেই, আমি জানি না। আর ওনার যে ড্রাইভার তার নাম ঈশ্বর। উনি পরম অবিশ্বাসী লোক, তার বাড়িতে দুজন। তো অনেক হাসির কথা, অনেক দিন ধরে ওনার সঙ্গে ছিলাম। আর আমার ভূমিকা যদি কিছু বলেন তাহলে বলবো আমার ওই কাঠবিড়ালের ভূমিকা। এই যে মুভমেন্টটা হয়েছে, এই মুভমেন্টে আমার রোলটা হলো কাঠবিড়ালির। সবাই কাঠবিড়ালের কথা জানেন। সে ওই ল্যাজে করে কিছু বালি নিয়ে এসে রাখত, হাজার হাজার কাঠবিড়ালের এসব করেছে, করে একটা বিরাট বাঁধ তৈরি হয়ে গেল। তো সেই আমার রোলটা হলো কাঠবিড়ালির। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে শুধু সমর বাগচি মহাশয় নয়, একবারে গ্যালাক্সি অফ সায়েন্টিস্ট কলকাতার বহু যাদের সঙ্গে আমার দেখা করা দরকার ছিল, আমি সৌভাগ্যবান মনে পড়ছে যে আমি ডক্টর পার্থ ঘোষ এবং সমর বাগচি মহাশয়কে অ্যাক্টিভলি সহায়তা করেছি থ্রু আউট দ্য ওই কোয়েস্টের যে এক্সপেরিমেন্টগুলো দেখে সারা ভারতবর্ষ মোহিত হয়ে যেতেন। তাদের অনেকটাই আমি পেছন থেকে, যেহেতু দুজনেই, উনি ডাইরেক্টর আর উনি তখন ব্রিটিশ কাউন্সিলে, তো দুজনেই খুব বিজি লোক। আমি এগুলো সব ভেবে ভেবে তৈরি করতাম, করে অ্যাপ্রুভাল হলে একটা রিহার্সাল করে অলোক সেন তখন এটার পরিচালনা করলেন। এইভাবে সারা ভারতে বহু দিন ধরে চলল, 2-3 বছর, 5 বছর। তো এমন পপুলারিটি হলো যে রমান্না সাহেব একবার শিলংয়ে এসছেন। সেই সময় মেঘালয় গভর্নমেন্টের ইনভিটেশনে আমি গেছি ওখানে 1 সপ্তাহের জন্য স্কুলে লেকচার দেব। তো উনি যে অর্গানাইজার যারা, তারা বললেন আসুন আপনার সঙ্গে একটু ইয়ে করি। যখন বলে দিল যে ইনি বিড়লা মিউজিয়ামের, তা হলো যারা ওই কোয়েস্ট করেছে, বলে উনি কোয়েস্টের একবারে, বলে আমি সব দেখি, আমি এও দেখি যে কোয়েস্টের মধ্যে সায়েন্সের এক্সপেরিমেন্ট হচ্ছে সেটা রান্নাঘরে। তো আমার তখন মনে পড়লো যে রান্নাঘরের আমি একটা প্রশ্ন করেছিলাম যে তুমি লুচিটা যেই গরম তেলে দিলে ফুলে উঠলো কেন? এই রকম ধরনের সহজ প্রশ্ন। কিচেন থেকে, বাথরুম থেকে, যে বাথরুমে তুমি চান করার পরে অনেকটা জল তোমার বাথরুম ফ্লোরে রয়েছে, এইবার একটা ড্রপ যদি সাবানের জল পড়ে যায়, দেখবে সমস্ত জায়গাটা ফাঁকা হয়ে গেল। কেন? তো এই যে দৈনন্দিন জীবনের ওপরে এত বিজ্ঞান, সেটা আমরা কোয়েস্টের মধ্যে দিয়ে করেছি। তো তাদের দুজনেই আমার সামনে। আজকে আমার দিনটা খুব সৌভাগ্যের দিন, আপনাদের সবাইকে সামনে পেয়েছি। এখন যে দুজন বসে আছেন, ডক্টর দাস, বীরেন দাস এবং সমর বাগচি, আর আমি, এই 3 জন ট্রাইও করে আমরা অনেক ভিজিট করেছি সারা ভারতে। এবং আমার সামান্য নলেজ অফ কেমিস্ট্রি, মাঝে মাঝে সেগুলো আবার দিতে হতো। ঠিক বললাম তো? একটু টেলিফোন করলাম অরিন্দমকে, অরিন্দম এটা ঠিক বলছি? বললো হ্যাঁ।
আমি এটা তো হলো না, এটা তো হলো না। তা বললো যে আপনি কি দিয়েছেন, এই একটু ডাইলিউট করে দিন, এসে যাবে রংটা। এসে গেল। অরিন্দ্রমের আগের যুগে আরেকজন ছিলেন, তার নাম শক্তিপ্রসাদ ঘোষ, এসপি ঘোষ, কাল্টিভেশনে ছিলেন, এইচওডি ইনঅর্গানিক কেমিস্ট্রি। উনিও আমার খুব ভক্ত, আমিও ওনার খুব ভক্ত। তো ওই রকমই এসপি ঘোষকে টেলিফোন করলাম, বললো যে আপনি চলে আসুন। তো কাল্টিভেশন আমার খুব কাছে, চলে যেতাম। গিয়ে এইভাবে সবাই সহযোগিতায় আমরা আজ এখানে, ভালো হাঁটছি না এখনও, কিন্তু জোরজার করে চলে যাই। কে যেন আমাকে এক্ষুনি জিজ্ঞেস করলেন, সায়েন্স কুইজ আমি খুব করতে ভালোবাসি। আমার সায়েন্স কুইজ অন্যরকম। আমাকে একবার ডক্টর বিকাশ সিনহা বলেছিলেন, এই কুইজ জিনিসটাকে আমি একদম পছন্দ করি না। আমি কেন স্যার? বলে সেই তো ওই কবে শিবির আমার নোবেল পুরস্কার পেয়েছিলেন এই। না, আপনি একবার আসুন, আমাদেরকে সায়েন্স কুইজ দেখাই আমি। তাহলে কীরকম সায়েন্স কুইজ? আমি বললাম যে 7-8-এর ছেলে মেয়ে বসে আছে, আমি বললাম যে আমাকে ভাই একটু চা দেবে। তো সবাই সঙ্গে সঙ্গে এক কাপ চা গরম নিয়ে এলো, আমরা চামচ দিও। আমি আবার গরম খেতে পারি না, তো আমি চামচটা দিয়ে একটু স্টার করে করে আস্তে আস্তে আমার এবার ঠান্ডা হয়েছে। এবার বলো তো, এই চামচ দিয়ে স্টার করলে ঠান্ডা হয় তাড়াতাড়ি কেন? 7-8 স্ট্যান্ডার্ড। তারপরে উত্তরটা এলো, সঠিক বা বেঠিক যাই হোক। তো এই যে চাটা আমরা খাই, নিজের অজান্তেই তাকে স্টার করে, তাকে ঠান্ডা করে তবে খাই, এরটার মধ্যেও যে সায়েন্স রয়েছে এটা বলে দেওয়া যে হ্যাঁ, খুব র্যাপিডলি সারফেসটা চেঞ্জ করছে, কুলিং টেকস প্লেস ফ্রম দ্য সারফেস। এই রকম যে বিজ্ঞান যে একবারে সব জায়গাতে আছে ছড়িয়ে, সেইগুলোর জন্যই আমাদের কোয়েস্টের এত নাম। নাহলে তো আমরা বিরাট বিরাট সমস্ত ওই যন্ত্রপাতি এনে দেখাতে পারতাম। সমস্ত ক্রস সেকশন অফ পিপলকে বিজ্ঞান মনস্কতা করবার জন্যে বিজ্ঞান কোথায় আছে সেটা বলতে হতো, তাই আমরা করেছিলাম। তো যা বললাম, আমাকে সাবধান করে দেওয়া সত্ত্বেও হয়তো আমি লিমিট ক্রস করে গেছি, আর ভয় হচ্ছে আরও হয়তো ক্রস করে যাব। তো এইখানেই থামি। নমস্কার। ধন্যবাদ। আপনি অনেক ইন্টারেস্টিং কথাবার্তা বললেন, আমাদের অনেক কিছু জানালেন। ওই চায়ের কাপ থেকেই শুরু করে যে কেন স্টার করি, এবং আমরা ছোটোবেলা থেকেই দেখি যে যারা এই ট্রেন ছেড়ে দেবে তখন ওই কাপ থেকে সসারে নিয়ে তাড়াতাড়ি করে চাটা খেয়ে তারপর দিয়ে ট্রেনটা ধরে নিতে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম প্রিন্সিপালে। তো আপনি যেটা বললেন যে কোয়েস্টের সময় সেটা যে রান্নাঘরে শুরু হয়েছে, আমরা যারা অধিকাংশই অবসর নিয়েছি, আমাদের কোয়েস্ট ইন দ্য রান্নাঘর শুরু হয় অবসরের পর, কিন্তু তখন বকুনি খেতে হয় অনেক, যে এখন ঢুকছো কেন রান্নাঘরে, হ্যাঁ বলে। কিন্তু সেই কোয়েস্টটাও একটা অন্য ধরনের কোয়েস্ট। আর লুচির কথা বললেন, খুব ইন্টারেস্টিং। এটা যে সবাই ব্যবহার করে এইসব উপমা, যে মিনিবাসের পেছনেও লেখা থাকে দেখবি আর ফুলবি লুচির মতো ফুলবি, আর কি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। হ্যাঁ, তো এইগুলো সবাই পিক আপ করে এদিক ওদিক থেকে, কিন্তু অনেক সময় কানেক্ট করতে পারে না। সেইগুলো আপনি কানেক্ট করে দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এইবার অনুরোধ জানাচ্ছি ডক্টর পার্থ ঘোষকে। আমি বিস্তারিতভাবে কারোর এখানে পরিচয় লম্বা করে দিচ্ছি না, কারণ যারা এসছেন তারা এদের জন্যেই এসছেন, এদের শুনবেন বলেই এসছেন। কাজেই এই দীর্ঘ পরিচয় দেওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনি তো বললেন যে ব্রিটিশ কাউন্সিলে ছিলেন উনি কোয়েস্টের সময়, ওই সময় আমার সঙ্গেও আলাপ। তার পরবর্তীকালে অবশ্য উনি অ্যাজ এ সায়েন্টিস্ট বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এবং আমার সৌভাগ্য হয়েছে যে আমাকে ওই আইনস্টাইন এবং সত্যেন বোসের কিছু চিঠি, ওই এক্সচেঞ্জ যেটা, সেটা নিয়ে
কিছু আমাকে জিজ্ঞেস করেছিলেন, জার্মান ভাষায় লেখা আছে, এগুলো কী হবে। ওনার বাড়িতে গিয়ে আমি কিছু ডিসাইফার করে দিয়েছিলাম। তো সেটাও একটা খুব আনন্দের এক্সপিরিয়েন্স আর কি। আর অনেকে জানেন, কিছু লোক হয়তো জানেন না, যে ডক্টর পার্থ ঘোষ সায়েন্টিস্ট তো বটেই, কিন্তু উনি আবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেরও চেয়ারম্যান ছিলেন একটা পার্টিকুলার টার্মে। তো ন্যাচারালি ওনার এরিয়া অফ ইন্টারেস্ট অনেক বেশি। ক্যালকাটা ক্লাবের হয়ে একাধিক নাটকও পরিচালনা করেছেন, আমরা দেখেছি সেসব নাটক। অ্যান্ড হোয়াট আ ওয়ান্ডারফুল জব হি হ্যাজ ডান। ডক্টর পার্থ ঘোষ, প্লিজ। নমস্কার। আজকের দিনে আমাকে বিশেষ করে অরিন্দম রানা এখানে যে ইনভাইট করেছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমার জীবনে সমর বাগচি একজন খুব স্পেশাল ব্যক্তি, এটা বলাই বাহুল্য। কারণ বিজ্ঞান জনপ্রিয়তার ক্ষেত্রে আমার সৌভাগ্য যে ওনার সঙ্গে আমার নামটা জড়িয়ে আছে, এবং কোয়েস্ট প্রোগ্রাম ওনার সঙ্গে করবার জন্যে উনি এবং অলোক সেন দুজনে আমাকে অনুরোধ করেছিলেন। আমি দুজনকেই আজকে সেই জন্যে দুজনের কথা বিশেষ করে মনে হচ্ছে আমার। সমরবাবু একজন, কি বলবো, একজন সম্পূর্ণ মানুষ। ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল শানুলাহির বাড়িতে চিত্রেশ দাসের একটা নাচের অনুষ্ঠান ছিল সেইখানে। তখন দেখলাম যে উনি সঙ্গীত, নৃত্য এইসব ব্যাপারে অত্যন্ত জড়িত, তার সঙ্গে এক্সাইটেড, ইনভলভড, অনেক কিছু জানেন। তার পরবর্তীকালে বিআইটিএম এর উনি তখন সিনিয়র কিউরেটর ছিলেন, তারপর ডিরেক্টর হলেন। ওনার সঙ্গে বহু কাজ করবার আমি সুযোগ পেয়েছি। সমরবাবু যেটা আগেই প্রথমে বলা হলো যে প্যাশন, এই প্যাশনটা এমন মাত্রায় যে সন্তোষবাবু যে কথা বলছিলেন ওর সঙ্গে তাল রেখে ছোটা খুব শক্ত। So full of energy and is always flowing. বাধা দেবার কোনো উপায় নেই। আবার থেকে থেকেই অরুণ মিত্রর কবিতা আমার কানে তুলে দিতেন। হয়তো করছি একটা বিজ্ঞানের কিছু পরীক্ষা, হঠাৎ শুনেছেন অরুণ মিত্রর এই কবিতা, শুনুন বলে বলতে আরম্ভ করবেন। মনে আছে? তো এই ধরনের মানুষ আনফর্চুনেটলি খুব কম। আরো বেশি হলে হয়তো সমাজ আরো উপকৃত হতো। আর শুধু বিজ্ঞান প্রচার নয়, নানান রকম আন্দোলনেও ওর সঙ্গে আমি যোগদান করেছি। মিছিলে যাওয়া, শান্তিনিকেতন বাঁচাও, কোনো একটা পুকুর এখানে বাঁচাও, সব ব্যাপারে উনি আছেন, সব ব্যাপারে আমাকে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সত্যিকারের আপনাকে জেনে আমি অত্যন্ত উপকৃত হয়েছি। চিরকাল আপনাকে মনে থাকবে, আপনি বহুদিন বাঁচুন, বহু মানুষকে আপনি এরমভাবে ইন্সপায়ার করুন, এবং
বিজ্ঞান বাদ দিয়েও এই যে কমপ্লিট ম্যান, কমপ্লিট হিউম্যান বিইং তৈরি হওয়া, এইটা দেখুন বিজ্ঞানের সঙ্গে সঙ্গে কি করে করা যায়। তার একটা কারণ বলে আমি শেষ করছি, ইদানিং এই জিনিসটা আমাকে ভয়ঙ্করভাবে ভাবিয়ে তুলেছে। সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান আমরা করছি বটে, কিন্তু বিজ্ঞানের অপব্যবহারে সমস্ত দুনিয়া আজকে বিধ্বস্ত। হাউ টু ব্রিং অ্যাবাউট দ্য হিউম্যান ফেস টু সায়েন্স, যেটা রবীন্দ্রনাথের বক্তব্য ছিল, রক্তকরবীতে যেটা তুলে ধরেছেন, মুক্তধারায় যেটা তুলে ধরেছেন, যে সব জিনিস যদি মেশিন হয়ে যায়, বিশেষ করে আজকালকার কালে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত উপকারী, কিন্তু এটা এমন একটা লিমিটে চলে যাচ্ছে যেখানে আমাদের মনুষ্যত্বটার কোনো স্থান থাকছে না। এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার বলে আমার মনে হচ্ছে। এটার বিরুদ্ধে কিছু করা যায় কিনা, এটা কিন্তু অত্যন্ত সিরিয়াসলি আমাদের ভাবা দরকার, এবং আপনি এখানে একটু লিডারশিপ দিন। থ্যাংক ইউ। Thank you very much, Dr. Partho Ghosh. অবশ্যই উনি দেবেন। He has been a kind of pioneer, দিগদর্শক for so many decades. I'm sure এই ব্যাপারেও ওনার পরামর্শ আমরা পাবো ডেফিনেটলি। আর সন্তোষবাবু, যদি আমি একটু উপদেশ দেওয়ার আস্পর্ধা রাখতে পারি, অনুমতি যদি দেন, আপনি সমরবাবুর সঙ্গে নর্থ বেঙ্গল ঘুরেই আসুন। আচ্ছা, এইবারে আমাদের কিছু এই ফিজিক্সের ডেমনস্ট্রেশন দেখাবেন ডক্টর বীরেন্দ্রনাথ দাস। তো এটা কি স্টেজের উপরে হবে? এখানেই হবে সামনে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই। তো ওনার সম্বন্ধে তো সবাই জানেনই, যে আগে অধ্যাপনা করতেন বেহালা কলেজে, তারপর প্রেসিডেন্সি কলেজে এক্সেট্রা। সো এখন ওনার মুখে আমরা কিছু শুনবো আর ওনার কিছু ডেমনস্ট্রেশন দেখব। সমরদার এক্সপেরিমেন্টটি সমরদার কাছে দেখাচ্ছি। অত্যন্ত যেটা আমি বলবো, যে ভারতবর্ষে লো কস্ট নো কস্ট কনসেপ্ট, যে বিজ্ঞানটাকে খুব এক্সপেন্সিভ জিনিস দিয়ে করতে হয় বা এরকম যে একটা ব্যাপার ছিল ফিজিক্স, বাবা ভীষণ ডিফিকাল্ট। তাই এই যে একটা ব্যারিয়ার ছিল, সেটা কিন্তু ওই 83-তে কোয়েস্ট শুরু হওয়ার সময় ভেঙে যায়। এবং আমি সত্যি কথা তখন ওনাকে চিনতাম না। তারপরে যেটা হয়েছে, গত প্রায় 25 বছর হতে চললো যে উনি আমাকে নিয়ে সব জায়গায় যেতেন, আর সবসময় বলতেন, এই ডক্টর দাস যেখানে যায় আমার কথা কখনো বলে না। আমি যে নিয়ে যাচ্ছি, ব্যক্তিগত কথা তো বলতেই হয়, সবাই তো ওনার গুণের কথা বলছেন, কিন্তু যে ভালোবাসা উনি মানুষের জন্য এবং পৃথিবীর জন্য দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন, তার কোনো তুলনা হয় না। ওই যে আমাদের অন্ততবাবু বললেন যে যে ওনার সঙ্গে অনেক ঘুরেছেন। আমি ঘুরেছি মানে কি, আমি ঘুমোতাম আর উনি উঠছেন, উঠে ঠিক 5টা বাজলে চা হয়ে গেছে, ওঠো এবার খেতে হবে চা। কতদিন যে উনি আমাকে চা খাইয়েছেন, মানে এটা বলার কথা নয়, এটা মানে এটা অন্য জিনিস। আর একটু গোপন কথা বলি, বাড়ির লোকজন আছে সমরদার, তাও বলি। সেটা হচ্ছে যে হসপিটালে যাবেন, একটা কোনো অপারেশন হবে, উনি খুব অসুস্থ, আমাকে সকালবেলা চুপি ফোন করছেন
যে গাড়িটা নিয়ে 3টের সময় চলে আসুন, একটা মিটিং আছে। সেদিন সন্ধ্যাবেলা উনি হসপিটালে ভর্তি হবেন। তা আমিও তো ওনার শিষ্য, চুপচাপ চলে এলাম, এসে দাঁড়ালাম, উনি চুপি চুপি বেরিয়ে চলে এলেন, আমরা চলে গেলাম মিটিংয়ে। সেদিনই সন্ধ্যাবেলা উনি হসপিটালে ভর্তি হবেন। এই যে মানে সম্পূর্ণভাবে নিজেকে একটা কারণের মধ্যে, মানে এই যে প্যাশন সবাই বলছেন, কিন্তু এটা প্যাশনের অনেক ঊর্ধ্বে। মানে এটা হচ্ছে একটা ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। যখনই বাড়িতে ডাকবেন, আজকে কিন্তু একটু ব্রেকফাস্ট খেয়ে আমরা আলোচনা করব, নয় লাঞ্চ করে তারপর করব। মানে আমার সৌভাগ্য হচ্ছে সবসময় ওনার বাড়িতে গিয়ে, আর এই জাস্ট বোধহয় গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে আমরা একটা থিয়েটার দেখতে গেছিলাম, আমি সমরদা আরও একজন। তা সমর্থ তো হাঁটতে পারেন না, উনি বলছে যে আমি গাড়ি করে নিয়ে যাব, আমাকে বলে দেন। তা গাড়ি করে আমাকে পৌঁছেছি, আমি গেটের ভেতরে ঢুকতে হবে। তা গেটম্যানকে বললাম যে উনি তো একদম হাঁটতে পারেন না, উনি সবাইকে ধরে ধরে যেতে হয়। ফলে আমি গাড়িটা নিয়ে একদম ভেতরে ঢুকে গেলাম মধুসূদন মঞ্চে। সেখানে উনি বেরিয়ে চলে গেলেন। আমি গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে, কেন আমাকে বলছে গাড়ি ভেতরে রাখা যাবে না, গাড়িটা ঘুরিয়ে নিয়ে গেটে যখন এসছি, আপনি আমাকে বাজে কথা বললেন কেন? উনি তো দৌড়ে নিজে চলে গেলেন। আমাকে যখন আমরা ফেরত যাচ্ছি তখন আমাকে কিছুতেই ঢুকতে দিল না, বললেন না আপনি খুব ভালো হাঁটতে পারেন। মানে এটা 2 সপ্তাহ আগের কথা, মানে উনি হুইল চেয়ার ছাড়া কোথাও যেতে পারেন না। তো এইরকম মানুষ পাওয়া যায় না। মানে এই হ্যাঁ, উনি বলেছেন আমি হুইল চেয়ারে যাবো, মানে কদিন আগে উনি হুইল চেয়ারে উড়িষ্যা ঘুরে এসছেন, কিছু একটা কাজ করে এসছেন। আর সত্যি কথা বলতে আমাকে যে আর সবাই চিনি সেটার কারণ কিন্তু উনি, কারণ এত লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছে, এত মানে বড় বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওনার কারণে। আমরা ম্যাড্রাসের ইয়েতে গিয়ে, আমরা ওখানে গেছি কাজ করতে, তো ম্যাড্রাসের যে ওই আমাদের সায়েন্স মিউজিয়াম আছে সেখানে গিয়ে থাকছি, ব্যাঙ্গালোরে থাকছি, কেসি দাসের তিনিও ডক্টর বীরেন্দ্রনাথ দাস, তার বাড়িতে থেকেছি। এইসব সৌভাগ্য আমার অনেকের শুনেছে। প্লাস এই মিউজিক শুনতে যাওয়া, এই যে আমাদের আইটিসিতে। এখন এই কত কথা বলবো, এই তো মানে অন্য, আমি ইচ্ছে করে বিজ্ঞানের কথা আনছি না, কারণ আজও আমি যেখানে কাজ করে গতকাল ফিরেছি সেটা সমর্দার জন্য। উনি যেখানে যান আমাকে ইন্ট্রোডিউস করে দেন, তারপরে বলেন যে কাজ করতে থাকো। মানে এখন উনি হয়তো সবসময় পাচ্ছেন না, কিন্তু আমি করে যাচ্ছি। আর যে এক্সপেরিমেন্টটা দেখাতে যাচ্ছি সেটা আমার খুব প্রিয় এক্সপেরিমেন্ট, ওনারই এক্সপেরিমেন্ট। এটা একটা বোতলের তলা, ওই 1/2 লিটার বোতলের তলা, প্লাস্টিকের বোতল, আর এর মধ্যে একটা নাট আছে, 2টো নাট একটা রাবার দিয়ে দেওয়া আছে। তা সমর্থর এক্সপেরিমেন্ট এই হচ্ছে অ্যাপারেটাস, ফেলে দেওয়া 2টো নাট, 2 রকম দেখতে। একটা ওই গাটারকে কেটে নিয়ে লাগিয়ে দিয়েছি। বাচ্চাদের জিজ্ঞেস করি আচ্ছা বলো তো এইটার তো কোনো ওজনই নেই। উনি বলতেন নাকি, আমি এখন আমার মুখেই বলছি যে এটাকে যদি আমি ছেড়ে দিই কী হবে। বেশিরভাগই বলে যে এটা ভারী উল্টে যাবে, কিন্তু আমরা জানি না যে সবাই এটা, অনেকেই দেখেছে আমার কাছে, ওনার কাছে দেখেছে যে এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এই নাট দুটোর ভেতরে ঢুকে যায়। তার কারণ হচ্ছে ফ্রি ফল হচ্ছে ওয়েটলেস কন্ডিশন। আচ্ছা ওয়েটলেস কন্ডিশনে আমি ডিটেল বলছি না, এখানে সবাই অনেক পণ্ডিত লোক আছেন, কিন্তু তার সঙ্গে আমি যেটা অ্যাড করে দিলাম, আমি একটা প্রজেক্টাইল মোশন করে দিলাম, যে একটা বাচ্চাকে ডেকে বললাম দাঁড়া এটা ক্যাচ কর বলের মতো। তো এই প্রজেক্টাইল মোশনেও সেটা ভেতরে ঢুকে যায়। অর্থাৎ হচ্ছে যে কোনো অবস্থায় যে কোনো ফ্রি ফল, মানে একটা স্যাটেলাইট যখন ঘোরে, আমরা বহু টিচারকে জিজ্ঞেস করে আছে স্যাটেলাইটে সবাই এরকম ভেসে ভেসে বেড়ায় কেন, বলে ওখানে গ্র্যাভিটি নেই। এখন তার মানে চাঁদকে পৃথিবী টানে না, না চাঁদ তো এখন, স্যাটেলাইট তো চাঁদের অনেক আগে আছে। তখন একটু সবাই থতমত খেয়ে বলেন যে ও তাই তো, হ্যাঁ গ্র্যাভিটি তো আছে। আমি ওই গ্র্যাভিটি তো আছে, ওই গ্র্যাভিটিতে ওটা পড়ছে। এই যে কোনো স্যাটেলাইট পৃথিবীর চারপাশে পড়তে থাকে, কী করে পড়তে থাকে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। কিন্তু বলছি যে
লো কস্ট নো কস্টটা যে ভারতবর্ষের সারা জায়গায় যে হচ্ছে, আমি জানি গোড়াটা কিন্তু আমি কারো নাম করছি না, কিন্তু উনি সেই একটা পোস্ট কার্ডে স্মল ইজ বিউটিফুল বলে বিভিন্ন পণ্ডিত লোকের কাছে পাঠাতেন যে আপনি এত পণ্ডিত লোক এগুলো করছেন না কেন। সে ভারতবর্ষের বিভিন্ন, আর সত্যি কথা বলতে আমরা দুজনে ভারতবর্ষে এমন কোনো স্টেট নেই যেখানে আমরা যাইনি, মানে একদম আন্দামান কাশ্মীর 7 নর্থ ইস্ট স্টেট। সুতরাং উনি আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন, প্রতিদিন আমাদের কথা হয়। আর আই এম ভেরি গ্রেটফুল যে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে সম্মান পেয়েছি সেটা ওনার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। বলে গেছি, এইটা সাধারণত হয়। এইবারে আমি ডেকে নেব ডক্টর অরিন্দম রানাকে, দু একটা কথা বলবেন এবং কিছু এই কেমিস্ট্রি ডেমনস্ট্রেশন দেখাবেন। অরিন্দম এবং আমি ঘটনাচক্রে একই স্কুল থেকে পাশ করেছি। আরও কয়েকটা মুখ দেখতে পাচ্ছি এখানে অডিয়েন্সে যারা একই স্কুল থেকে পাশ করেছে, সেটা যখন পরিচিতি পাবে তখন পাবে আর কি। তো অরিন্দম, তোমার ওই লেপেল মাইকটা লাগবে। হ্যালো, হ্যাঁ, আমি সবাইকে নমস্কার করি। আমাকে এই অনুষ্ঠানটা আয়োজন করবার সাহায্য অনেকে করেছেন, আর আমার মাস্টারমশাইরা, তাদেরকে যখনই ফোন করে বলেছি যে স্যার আপনাকে এটা আসতে হবে, এটা করতে হবে, তারা সবাই এক বাক্যে রাজি হয়েছেন। অবশ্যই সমর স্যারের জন্যে। সমর স্যারের সাথে আমার আলাপটা দূরদর্শনের মাধ্যমেই, কারণ উনি যখন কোয়েস্ট করছেন তখন আমি 11-12 ছাত্র, আর উনি থাকতেন ঘটনাচক্রে। আমি তখন যেখানে থাকতাম তার খুব কাছেই, 2 গলি পরে, আর আমরা একই মেট্রো স্টেশন ব্যবহার করতাম। তা একদিন তারপরে মানে বেশ পরে, মানে ধরুন আমি তখন এমএসসি পাশ করে গেছি, রিসার্চ করছি, সবে শুরু করেছি কাল্টিভেশনে। তো আমি কিছু কেমিস্ট্রির মডেল নিজের মতন করে ডিজাইন করে বানিয়েছিলাম। তা আমার মনে মনে খুব ইচ্ছে ছিল যে কখনো আমি স্যারকে ওটা দেখাবো, কারণ ওই কোয়েস্টের ভাবনা থেকেই আমার মধ্যে ওই ভাবনাগুলো এসেছিল। তা একদিন হঠাৎ করে ওনাকে মেট্রো স্টেশনে দেখতে পেয়ে আমি সরাসরি গিয়ে ওনাকে অ্যাপ্রোচ করি যে আমি এরকম করেছি আপনার কোয়েস্ট থেকে, আমি আপনাকে দেখাতে চাই। উনি বললেন চলে এসো বাড়িতে। বাড়িতে গেলাম, ভগবান, দরজা খুলে বলেন মেজনাইন ফ্লোরে চলে যাও। হ্যাঁ, চলে গেলাম। এবার সেখানে গিয়ে ওনাকে ওইগুলো দেখাতে উনি দারুণ উৎসাহিত হয়ে পড়লেন। তাহলে তুমি এগুলো আমাকে দিয়ে যাও, আমি এগুলো সবাইকে দেখাবো, সকলের এটা জানা দরকার যে কেমিস্ট্রিটা এইভাবেও পড়া যায়। হ্যাঁ, তা আমি তো খুব উৎসাহ পেয়ে গেলাম তখন। তারপরে উনি বললেন যে এই শোনো, তুমি কেমিস্ট্রির আরও কিছু এক্সপেরিমেন্ট ডেভেলপ করো, তো তুমি এরকম করবে, আমি কি করি তুমি জানো? তাহলে হ্যাঁ, আপনি তো এইসব এক্সপেরিমেন্ট করলেন, হ্যাঁ তুমি ওরকম কেমিস্ট্রি করো, বুঝলে, তুমি এগুলো করো, আর আমাকে মাঝে মাঝে তুমি যোগাযোগ করবে। তা আমি মাঝে মাঝে স্যারকে বিরক্ত করতাম, এবং স্যারকে যখন বিরক্ত করতাম, স্যার বিজ্ঞান ছাড়াও কবিতার বই, বিভিন্ন প্রবন্ধের লেখা, এগুলো আমাকে পড়তে দিতেন। আমরা সেই মেজনাইন ফ্লোরের ঘরটায়। হ্যাঁ, আর ভগবানদা খুব ভালো চা করতো এবং খুব ভালো, তার চায়ের সাথে টাটাও ভালো দিত আর কি, ঠিক আছে। এবার তারপরে যখন ওনার সাথে আমি আরও পরে বিভিন্ন জায়গায় যেতে গেলাম, তখন দেখলাম যে উনি হয়তো কেমিস্ট্রিটা দাবি করেন যে উনি খুব একটা ভালো জানেন না, কিন্তু একটা কেমিস্ট্রি উনি দুর্দান্ত করেন, যেটা ডক্টর দাস অলরেডি মেনশন করে গেছেন, ওই সকালবেলা চাটা অসাধারণ। ওই চাটা মানে নিমেষে, মানে শুধু চা নয়, ওনার সমস্ত উৎসাহ, সমস্ত উত্তেজনা আমার ভেতরে ঢুকিয়ে দিত। হ্যাঁ, যে আজকে এইগুলো করতে হবে, এগুলো বলতে হবে। তা আমি জাস্ট অ্যাজ এ ট্রিবিউট টু স্যার, আমার বন্ধু, আমার খুব ছোটোবেলার বন্ধু, আমাদের বোধহয় বন্ধুত্বে 50 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমরা 72 সালে প্রথম বন্ধুত্ব, মানে আমাদের বন্ধুত্ব হয়েছিল। তো অভিষেকের উপরে একটু জোর জবরদস্তি করেই আমি এই আমাদের ক্ষমতা মতন এই ফিল্মটা করতে পেরেছি।
আরও অনেক কিছু করা যেত, আরও অনেক কিছু ভালোভাবে করা হয়তো যেত, কিন্তু আমাদের পক্ষে যেটুকু সম্ভব হয়েছে, এবং স্যার আমাদের মানে অগাধ সুযোগ দিয়েছেন যে তোমরা যেভাবে ইচ্ছে যা পারো করো, তা আমরা করেছি। আর এই স্যারের ডক্টর দাস যেমন স্যারের বানানো একটা এক্সপেরিমেন্ট দেখালেন, আমি আমার বানানো একটা এক্সপেরিমেন্ট স্যারকে ট্রিবিউট হিসেবে দিতে চাই। আর সেটার পিছনে একটা ছোট গল্প আছে। আমরা যখন কিশোরবেলায়, কেউ কিছু বলছেন? ও আরে আপনি পিছনে কেন বাপিয়ে দিই, আপনি সামনে আসুন, নাহলে আপনি দেখতে পাবেন না এটা ম্যাজিকটা। না না, ওরা তো, না না আপনি সামনে আসুন, না এরকম করবেন না। এ কি আমরা যখন কিশোরবেলায়, তখন দেবসাহিত্য কুঠিরে প্রতি বছর পুজোর সময় একটা পূজাবার্ষিকী বেরোতো, মহালয়ার দিন ওটা বেরোতো। আর তাতে প্রতি বছর একটা গল্প থাকতো, তার হেডিংটা কমন, প্রতি বছরের জন্য কমন, মহাভারতে নেই। এবার তার আন্ডারে আবার একটা ছোট হেডিং, এক বছর ছিল অগ্নিমান্দ এরকম। এবং এই গল্পটা লিখতেন গজেন্দ্র কুমার মিত্র। তো আমি সেরকমই একটা গল্প আপনাদের বলবো যেটা মহাভারতে নেই, কেমন? তো আমরা যারা আমাদের মানে এখন আমরা যারা মধ্যবয়স্ক, মানে এনাদের সামনে নিজেদেরকে বৃদ্ধ ক্লেম করাটা খুব বাজে ব্যাপার, তো আমরা যারা মাঝবয়সী তারা আমাদের ছোটোবেলায় দেখেছি যে আমাদের সব ব্যাপারে বাড়িতে অনুমতি নিতে হতো। এমনকি ফোনটা বাজছে, ফোনটা আমি ধরবো কি না সেটা আগে বাবাকে বা মাকে বা গুরুজন যিনি আছেন বাড়িতে তাকে জিজ্ঞাসা করতো যে ফোনটা কি আমি ধরবো। আর কোথাও বেরোতে হলে তো পারমিশন নিয়ে বেরোতে হতো। ন্যাচারালি মহাভারতের সময়ও নিশ্চয়ই এরকম একটা পারমিশনের ব্যাপার ছিল, যে কারণে মহাভারতকার লিখে গেছেন যে যুধিষ্ঠির তার বাকি 4 ভাইকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে কুরু শিবিরে গিয়ে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রোণ, বিদুর এদের সবার কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন যে আমরা যুদ্ধটা শুরু করি, ক্ষাত্র ধর্ম পালন করি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক বড় বড় সেন্টেন্স লেখা আছে। তা যেহেতু যুধিষ্ঠির দুর্যোধনের চেয়ে বয়সে বড় ছিলেন এবং দুর্যোধন ভিলেন হলেও সামাজিক যা আচার আচরণ ছিল সেগুলোর ঊর্ধ্বে তো তিনি নন, ফলে আমার ধারণা দুর্যোধনও কোনো এক সময় যুধিষ্ঠিরের কাছে অনুমতি নিতে এসেছিলেন। এবার যুধিষ্ঠিরের কাছে যখন দুর্যোধন অনুমতি নিতে এলেন, তখন ন্যাচারালি দুর্যোধন পাঞ্চালীকে বললেন যে দেখো, দুর্যোধন আমার ভাই, দেশের রাজা, কিন্তু সর্বোপরি সে অতিথি, তাকে তো একটু আপ্যায়ন করতে হবে। তা পাঞ্চালী বললেন কোনো প্রসঙ্গই আসে না, হ্যাঁ আমার সাথে যে ধরনের অসভ্যতা করা হয়েছে আমি দুর্যোধনকে জল দিতে আগ্রহী নেই, তবে আপনি বলছেন আপনাকে আমি জল দিতে পারি। তো পাঞ্চালী কী করলেন, যুধিষ্ঠিরকে জল দিলেন। যুধিষ্ঠির আর কী করেন, তিনি দুর্যোধনকে আবার সুযোধন বলে ডাকতেন, তিনি দুর্যোধনের গ্লাসে ঢেলে দিলেন। এবার গ্লাসে ঢেলে দিতেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন রঙের পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার গ্লাসে ঢেলে দিতেই এরকম একটা রং দেখে পাঞ্চালী বলেন, দেখুন আপনার ভাই কীরকম পাপিষ্ঠ, তাকে জল দিলে সেটা মদ হয়ে যায়। এবার দুর্যোধন আর ভীম আমরা মহাভারতে পড়েছি যে তারা দুজনেই কৃষ্ণের দাদা বলরামের কাছে গদা যুদ্ধ শিখতেন এবং 12 বছর গুরুগৃহে থেকে সেসব চর্চা করেছেন। এবং স্বাভাবিকভাবেই গুরুগৃহে শিষ্য থাকলে গুরুর কিছু কিছু অভ্যাস তারাও গ্রহণ করেন, আর তারপরে তো এরা রাজপরিবারের ছেলে। ফলে বলরাম নাকি কোনোদিন জল ব্যবহার করেনি, উনি নাকি ঘুম থেকে উঠে মাধ্যি দিয়ে মুখ ধুতেন, এরকম লেখা আছে মহাভারতে। তা ন্যাচারালি দুর্যোধন ভীম এদেরও এই অভ্যাসটা ছিল। তাই ভীম বলল যে দেখো যুদ্ধক্ষেত্রে কি হবে না হবে, কে বাঁচি কে মরি, তা আমরা তো ছেলেবেলায় একসাথে অনেকবার গুরুগৃহে পান করেছি, তা তুমি যখন দাদার হাত থেকে পেলে তা আমাকেও একটু দাও। তো দুর্যোধন তখন ভীমকে একটু দিলেন, কিন্তু ভীম তো পাপিষ্ঠ নন, কি হবে না, ভীমের
গ্লাসে সেই মদ আস্তে আস্তে দুধে পরিণত হয়ে গেল। এই গল্পটাই আমি স্যারকে দিলাম। নমস্কার সবাই। থ্যাংক ইউ অরিন্দম। অরিন্দম আগেই বলেছিল আবেগে যদি খুব বেশি বলে ফেলি আমাকে থামাবে, কিন্তু আমি প্রায় সেই মহাভারতটাকে থামাতে যাচ্ছিলাম এখন, ততক্ষণে হঠাৎ শেষ হয়ে গেল মহাভারত। ঠিক আছে, তো দুর্ঘটনার মধ্যে ঘটে গেছে, আমার এই যে সমস্ত কেমিক্যালস আমি এনেছিলাম তার মধ্যে একটাকে জল মনে করে প্রফেসর পার্থ ঘোষ একদম খেয়ে ফেলেছেন। না, গিলে গিলে ফেলেননি, উনি মুখে দিয়েছিলেন। হ্যাঁ, না অ্যাসিড ছিল, কনভার্ট হয়ে গেছে, রাইট। আচ্ছা, এইবার আই উড লাইক টু রিকোয়েস্ট ডক্টর অনুপম বাসু, বর্তমানে প্রো ভাইস চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এর আগে এনআইটি দুর্গাপুর, সবাই জানেন, তার আগে আইআইটি খড়গপুর এক্সেট্রা, এবং তারও আগে আমারই স্কুল সেন্ট লরেন্স হাই স্কুল থেকে পাশ করেছেন। সো অনুপম, few words from you, and you are supposed to inaugurate the film, so to speak. সময়ের একটু টানাটানি আছে, সেটা প্রথমেই বলে দেওয়া হয়েছে। প্রফেসর ঘোষেরও বোধহয় একটু তাড়া আছে, কাজেই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। খালি একটাই কথা, যে জীবনে সমুদ্র আর পাহাড়ের সামনে গেলে নিজেকে খুব নগণ্য মনে হয়, আর কিছু কিছু পাহাড় আছে যাদের মধ্যে একটা লুকানো ভলক্যানো থাকে। সেই পাহাড়ের সামনে গেলে প্রথমে দুটো জিনিস হয়, প্রথমে নিজেকে খুব নগণ্য মনে হয়, তারপরে অত্যন্ত উদ্দীপ্ত মনে হয়। এবং সেই ধরনের একজন পাহাড় প্রমাণ মানুষ সমর বাগচি, যাকে আমরা ছাত্রাবস্থা থেকে আমরা সেন্ট লরেন্সে পড়তাম, রমনদা এক্ষুনি বলেছেন অনেকবার বিআইটিএম এসছি, কিন্তু আমার পেশাগত জীবনে আবার সমরদার সঙ্গে যোগাযোগ হয়। বিজ্ঞানের ক্ষেত্রে ওনার বিজ্ঞান প্রচারে অবদানের কথা অনেকেই বলেছেন, আমি সেটা নিয়ে বিশেষ কিছু বলবো না। আমি বরং প্রফেসর পার্থ ঘোষ যে জায়গাটা ছুঁয়ে গেছিলেন সেটা নিয়ে একটু বলতে চাই, যে বিজ্ঞানের পাশাপাশি আজকের দিনে বিজ্ঞান এবং মানবতার যে সংকট দেখা যাচ্ছে, সেইটা নিয়েও কিন্তু এই যুবকটি, নবতিপর যুবক, কিন্তু অত্যন্ত সোচ্চার, এবং শুধু সোচ্চার না, মাঝে মাঝে আমাদের ঘুম ভাঙান। গান্ধীকে নিয়ে এবং রবীন্দ্রনাথকে নিয়ে আমার কাছে তো রেগুলার ইমেল আসেই, এবং আমি অনেকগুলোই পড়ি সমর্দা, অনেকগুলোই পড়ি, এবং বিশেষ করে রবীন্দ্রনাথ, আমি গান্ধীর ব্যাপারটা যাচ্ছি না, রবীন্দ্রনাথের কাছে আমাদের অনেক ঋণ, বিজ্ঞানী হিসেবেও অনেক ঋণ রয়েছে, সেটা আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ নিজে বিজ্ঞান সচেতন, অনেকখানি কীরকম ছিলেন সেটা বলতে গেলে একটা অন্য অনুষ্ঠান লাগে, কিন্তু তার যে এই বিজ্ঞানের আঘাত, অপব্যবহার, মানবতাকে বাঁচানো, এইটা নিয়ে যে সময়টা আজকে যে সময় এসছে সেটা অত্যন্ত জরুরি। আমি তার একজন পথিকৃৎ, লড়াকু পথিকৃৎ হিসেবে অধ্যাপক সমর বাগচিকে আমি দেখেছি মিছিল করতে ঠাঠা গরমে, যেখানে মেধা পাটকার এসছেন পরিবেশ দিবসে, এবং পরিবেশকে বাঁচানো যে একটা বিজ্ঞানীর কর্তব্য, উনি কিন্তু এই বিজ্ঞান প্রচার, হাতে কলমে বিজ্ঞান দেখানো, ছাত্রদের বিজ্ঞানে উৎসাহিত করা শুধু নয়, এই পরিবেশকে বাঁচানো, মানুষকে বাঁচানো, স্বাস্থ্য, এগুলোর আন্দোলনে যে একজন বিজ্ঞানীর কর্ম, বিজ্ঞানী যে একটা আইভরি টাওয়ারের মধ্যে থাকে না, সেই জিনিসটা কিন্তু উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখান। এবং সেই জন্য আমি বিশেষ করে নিজেকে ওনার ফলোয়ার বলে মনে করি। আর বিশেষভাবে ধন্যবাদ দেব আমার ভাইয়ের মতোই অরিন্দম রানা এবং অভিষেক গাঙ্গুলি, ওরা এরকম একটা উদ্যোগ নিয়েছেন বলে আমি ফিল্মটা দেখা শুরু করেছিলাম, তারপরে ঠিক করলাম না, দেখবো না, কারণ খুবই ভালো লাগছিল, আমি মাঝখানে বন্ধ করে দিলাম, কারণ এখানে দেখব। কাজেই আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ছবিটা দেখুন।
অত্যন্ত আমার কাছে মনে হয়েছে সুকৃত ছবি। নমস্কার। A life dedicated to the propagation of the temperament of science among children, an enthusiasm for teaching experimental science through low-cost, no-cost materials from daily life, and a person immersed in Rabindranath and Gandhi for the cause of humanity and environment. All these in one and only Samar Bagchi, still traveling throughout the length and breadth of India to the remotest of villages at the very young age of 90. Sir, it's been pretty long that I had the fortune of getting associated with you. I still remember that day when I first approached you in a metro station at Rabindra Sarovar with my chemistry models. But actually, I first came to know of you that such a person exists who can bring science out of textbooks. When I was a student in the HS level and you came in our Doordarshan, at that time there was no colored broadcast, only black and white, but a fantastic program, Quest. There's only one channel at that time. That is the turning point of my life. I decided to take up science as a career, experimental science as a career, being inspired by your presentation in Quest. When you made that model, and I took that and showed it to some people that this is a very important way of teaching chemistry. Exactly, sir. Yeah. And there was Professor Partho Ghosh also with you initially in the Quest program, and then later on Professor Julie Banerjee. And I had also the fortune to be a student of Professor Julie Banerjee while I was studying my masters in chemistry at the Raja Bajar Science College. This question has always been in my mind, like how you got inspired into presentation of science out of textbooks for the students, because before that we had only rote learning. We had some laws, we had some description of experiments, and we had to mug up those, and then there were some derivations of certain formulas, and it often appeared like as if the laws came first and then came the experiments. It was from the Quest I learned that the experiments come first and that develops the laws. There is a Chinese proverb which says that I read, I forget, I see, I remember, and I do, I understand. Without doing science, you don't have a proper understanding of science. That is what I have experienced. After my retirement in 1991, I have taken more than 350 or so science teachers workshops throughout the country for 11-12 science. Then there are standard 10 or 12 experiments which the students have to do. But that's also for getting marks. But for understanding science, everyday science learning in the classroom should be done with experiments and activity. That is what I show in my workshops that I take. In fact, in January is full with workshops. You must be 90 plus? I am 90 plus, yes, and only 9 operations in my body. And you are still young. Yes, because the responsibility that I feel about the future generation, what kind of world I am leaving behind. Maybe that we can speak about this a little later. Okay. Sir, can we have some idea about your growing up? Like if you are 90 plus, then you must be a lad of 15 or 16 when the independence came. Yes, I did my
school examination in 1948 when I was in Munger. My father was a doctor. I was born in Purnia. Purnia at that time was Bengali, a major population. And just 4 or 5 houses after my house was Shatinath Bhadavi's house. That was the time, that was what was Purnia at that time. Then my father was transferred to Dumka, where I was for 6 years. And then we shifted to Munger, where I was there for 2.5 years or so, where from I got my matriculation. And after that, my father expired before I appeared in the exam. We came to Calcutta, and then after my high school, I entered Scottish Church College. In the Scottish Church College, when I was doing ISc and BSc, at that time we had a marvelous teacher group in physics and chemistry. But in physics, Dr. D.P. Rai Chaudhary, whose book is very famous, whose book at that time is Dr. D.P. And he used to come in the class, array of experiments. And I still remember that the laws that he explained at that time with experiments, that is still in my mind, But then my exposure to science experiment came when I did my Quest program. Had a mining engineering thing? I did after my graduation, I did mining engineering in School of Mines, Dhanbad, which is the most premier mining institution in that at that time. Sir, I remember when I visited BITM when I was a schoolboy of say class 7 or 8. The most interesting part of it for me at that time was the mine. There is a coal mine in BITM Kolkata, and that was really fascinating. And the other thing that was fascinating was that there was a gallery of all gears, how they function. These things were very interesting for me. But coal mine, of course, the BITM coal mine, I have been to different parts of the world. There is no other science museum which has coal mine, but the size and the viewers who are coming, they have an actual experience of a coal mine. Yes, that is what. Yes, at that time, BE college students were brought to my museum to give a first experience of the first year students about what a mine is. Oh, fantastic. It was full size coal mine with every details. Yes. And sir, then coming back to Quest, because that was the turning point in my life and I first came to know about you. So how did the idea of getting a program like Quest? You see, the Calcutta television, the head of science, Mr. Alok Sen, came one day to my museum and asked me, Mr. Bagchi, I had been to Germany on an exchange program, and there I saw a program called Kuf and Kuf, means head to head, where the father and their sons used to sit at two sides and they will ask questions and answer. So from Germany, the Germans will be coming on an exchange program. Could we arrange something like this in our studio? So he took me to Max Muller Bhavan and I saw a Quest program. It was fantastic. The arrangements and the scope there is huge. They used to have in the studio a full-fledged petrol pump. Full-fledged petrol pump and the car. So that kind of facility. So we arranged my education department. Mainly they helped. They prepared a few experiments, very simple experiments, low cost. And then the German came to see the old studio of not the present one. Yeah, I understand, the Radha Film Studio. Yes. And when they saw the studio, they said that no, we are not going to appear in this. Myself and that German used to take part in the first program of Quest. He said that no, with this studio I am not going to take part.
Then this man came to my museum. Then he said, okay, I shall take I shall join. From that, this whole program started and we did. And I think they were also fascinated by the fact that you have been using very low cost daily life materials. That is the reason why he decided to take part. Show us one for our present viewers. Low cost, okay? Yeah, low cost. Achha, human body is available in all schools. Yeah. Let me take up your body. How through your body we can make a class 12 student about a very important topic. Yes. You sit down, put your legs, put your hands on the. Now what you have to do, you have to get up vertically up so that your forehead does not touch my. You have vertically up. Try to get up. Impossible, sir. I need to lean forward. No, you can't lean. You have to get up straight. See, show me what happens. You are falling down. You are falling down. I'm falling down and. So why are you falling down? So what is happening? That here we are explaining torque. You know, when you want to get up, you give a force on the floor. Yes. With your leg. With my feet. So the resultant of the when you apply the force, then according to Newton's third law, there is a reaction on your leg. It comes like this. And the resultant of that is here, away from your body. And most of your mass is here. Yes. So the center of gravity is somewhere here. Yes. And that is acting downward. that And is the more reaction than is acting upward. So there is a force upward, there is a force downward. It gives a torque and you make me fall. So what you do to get up? Show very slowly how you get up. I come forward You come forward. and then Then I get up you like can get up. Yes. So what are you doing when you come forward? You are bringing the center of gravity forward. So and when this comes over the reaction, Then only then only you can. So when I get up like this, so I have brought my center of gravity forward. Yes. So these are the types of experiment. Say this is a toy which I got from the market. And this toy explains a wonderful thing. When I do it for in the workshop, I ask the students, so you see this liquid is here. I hold it by hand, you see the liquid is rising up. The heat of the pump. So I ask them why it is rising up. Then when I hold it here, they all come down very quickly. And it's empty now. Why does it rise? What kind of liquid is this? I ask them. Now you see the construction, it is closed here. No air can enter, no air can go out. So this place is full of vapor of this, and this is a highly volatile liquid. Exactly. Like the spirit that you take for injection. Yeah. So it's highly volatile. So this place is full of vapor. Now when I put my hand, then this is warmed up. This gets The vapor heated. gets warmed up then, and expands. Then it tries to expand. So it gives a pressure. Then it gives a pressure, and that pressure pulls it up. Right. Okay? When I hold it, then that pressure again pulls it down. So these toys can be used. Our program is a bit different. When I take workshop, I show array of experiments to show how a topic in the classroom has to be taught. Right. With experiments, with low cost, no cost experiments. Very simple things can be used to explain very important things. So you're trying to explain something with There is one more, Yes. say, on gravity. Gravity. Now you try to put your ear on your finger. What will happen if I leave it? What will happen? Will it stay there? Hopefully not. Yes. Now you see, what I do, I have a belt here, and I put this belt in this Yeah. place, Yeah, in that group. in this groove, yes. You put your finger here. So, she's standing. Yeah. Now, bring it more towards your end of your finger. Still it is hanging. Still inside. Okay?
Same reason. You see, this belt has come inside a little bit. Yes. Belt is not vertical. It has come inside. It is below the point of suspension. The center of gravity of the belt. You have shifted the center of gravity towards me. Towards you. So they are in the same line. When they are in the same line, and you see this in circus, when a person, when a girl moves over a rope with a big Big bar on bar, her hand yes, with her yes, hand. on the hand. Certain weight, Same principle. Now suppose if it has to fall this side. What is happening? The center of gravity is somewhere here. It goes up. You see? Yeah. See? It has gone up. Yeah. Then it will. What will happen? It will then fall. Let me see the kagoj. If I release it, it will come down by gravity. Yes. By itself, it cannot go up. It can go up only when I apply a force upward. Yes. Now here you see, when I raise it, I raise the center of gravity up. So what will happen if I release it? It will go down, center of gravity will go down, center of gravity goes down. You take it up, center of gravity will go down. So this is the most stable position. This is the most stable position. When it falls, its center of gravity goes down. Its center of gravity cannot go up by itself. So these are the very simple toys. This is sold as a toy, okay? Yeah. But they never use it like this. No, definitely. When I got this, But I understand those toys, they use these basic principles of physics, basic principles of science in most of these simple toys which we used to play with. Now, sir, the other interesting aspects of your my association with you is, first thing I see, over maybe almost 3.5 decades I am getting associated with you. You are always younger than all of us. What keeps you young? There must be some trick. You are even younger than the children attending your workshops. I have seen that with my own eyes. So, my life has changed, after I came to Scottish Church College and BSc, I saw those experiments which the professor used to do, Professor I. Chaudhary, and also in chemistry, Jyotirmoy Chatterjee, I still remember the name. He was a very famous chemistry teacher. But then after I joined Birla Industrial Museum, I opened the museum for the outsiders. At that time, they didn't have to pay anything. They used to hold exhibition, talks on different topics. Being the head of the museum, later on, after Dr. Ghosh became the Director General, Dr. Saroj Ghosh, the doyen of a person. Then I became the director of the museum. I opened the museum for everybody. So I had, being the director, I had to attend the meetings in the auditorium. So that also gave me a learning. Moreover, one more thing happened in my life when I was doing my BSc. A distant relation of mine, we used to go together to college, working for 2.5 years. He became a communist and he went to jail. Came back from jail and then entered into the college along with me, and we were staying in the very nearby, and two of us went and going to the college. And every day the door is closed, cholbena, that used to go on. And I had no knowledge of these things. Coming from Bihar, I was a Ganya. Then gradually, while going for 2 years along with him, then I came in contact with Marxism. And then Marxism gave me the habit of reading. Not only reading novels and also Marxist literature and all that, but also love of poetry. And that love of poetry was also generated by the Bengali teacher of my college. My Lord, I, a Ganya, sitting there in the classroom, and this gentleman, Bipin Babu, used to teach Bengali. And when he used to take up a piece, he used to recite Bengali and English poem continuously, and I, with wonder, used to hear those poems. I do not know whether it created certain impression in my mind.
Later on, I became a great lover of poetry. In my house, You often recite poetries when we travel together. I recite poetry. Yes. Where my heart lies, you will hear later when we go on. Where my heart lies, why I do all this, And sir, I have also, while discussing many different things with you during our travel together, I find you have a tremendous love for Gandhiji. And in your writings, I find somewhere you try to blend together Gandhian principle and Rabindranath, and that finally goes into a consciousness towards the nature, environment, and you have been an activist for the environmental consciousness. Yes, environment and also social, both. And social as well. Besides being a science education activist, after retirement in 1991, you see how many years, more than 30 years I have retired. But then life did not allow me to stand still. The earth is going to collapse today because of climate change, not only climate change. Say, I speak a sentence and 40 football field of equivalent of forest get. In 2018, 50 crore trees were cut in the Amazon forest, which is the lung of the world. 50% of the living species is in the tropical forests, and those tropical forests are cut for various purposes. Also, forest fires are taking place. So everything is collapsing. The water, the air, the ocean, biodiversity. You take the soil. They say that by 2060 there will be no soil on earth, because soil is being depleted from earth. When I was doing this in 1980s, it was nearly 2,500 crore tons of soil from the earth is going to the rivers and ocean. And India's share was 600 crore tons of soil. And to make a soil, Almost 1/4. yes, to make soil, it takes hundreds and hundreds of years. Yes. So, but that is being eroded like this. And I read a report where it says that might be that the earth will have no soil. So how the food will be growing, we do not know. So things are very bad. So my consciousness about nature, that started a little earlier. But then my interest in Gandhi, with Tagore of course it was there, but the one aspect of Tagore, I find that Tagore lived for 10 years in the village, in East Bengal, in his Jamindari. He was sent when he was only 28 years old to look after the Jamindari. And I find that this 10 years of his experience in the village, in nature, changed Tagore completely. He writes the essay in 1905, Bilasher Fash, News of Luxury. He writes Swadeshi Samaj, like Gandhi writes Hind Swaraj in 1907. He writes in 1904, where he describes about the type of society that we have to build. He went against city civilization. He went against industrialization. He went against the Western civilization. In 1940, the year before his death, he writes to Amiya Chakraborty, the poet. He was then outside the country. He wrote to him from Kalimpong that using Brahmins' knowledge, Kshatriya's arms and Sudra's services, today's commercially minded Europe has become irresistible, but I can see their feet on a downward slope towards extinction. In Shobhata Samaj, in the Crisis in Civilization, he writes, for so many years I had believed in the European civilization. Today, at the time of my departure, that belief has been completely shattered. So he became against city civilization, against industrialization. Gandhi, of course, he
all of us know that how he believed in to construct India in the way of village. In 1945, on 5th of October, he writes to Nehru a letter. 45, it's 2 years since independence was coming. He wrote a letter on 1945, 5th of October, that if I have any difference with you regarding how India has to be remade, then people of India must know about it. He said, I am convinced that if India has to attain true freedom, and through India perhaps the whole world also, then the fact must be recognized that people have to live in villages, not in towns, in huts, not in palaces. Because in towns and palaces, people will have no other recourse but to take to violence and untruth. He says, I am an admirer of modern science, which he was not in Hind Swaraj. He says, I am an admirer of modern science, but it has to be reclothed and refashioned aright. My ideal village will not be the village of today, living in dirt and darkness. Men and women will be able to stand against anybody, anywhere in the world. He writes this letter to Jawaharlal Nehru. Within 4 days, Jawaharlal Nehru replies, 9th October. There he says, your Hind Swaraj was written 38 years back. It was written in Gujarati in 1907. But the world has completely changed since then. Then mark the word. Then he writes, perhaps in a wrong direction. Then he says, you are right in saying that the world is bent on committing suicide. It is an evil seed planted in civilization. So knowing fully well, we drank the poison of the modern city civilization and the Western civilization, and see what is happening today. The hungriest people of the whole world live here in India. Every 3 seconds a child dies out of malnutrition. And the recent report of the Oxfam gives a very difficult picture about India. So we have to really change India in a new way. And that change you have been trying to bring in by creating awareness to sustainable science among the school children. I have seen you for the past 30-35 years in from a very close quarters, that you are passionate about training up the school children with a mental orientation to science. Whether they take up science as a career or take up commerce or literature, whatever, but you focused on their mental orientation, that they have some concept of science which is sustainable. Yes, so that is what I admire the most, and I, in my little capacity, try to do a little bit of that. And when I see you, I have been seeing like this for the last so many years. You are also very simple. Yeah. When you go for training, I have seen that you are wearing a very simple dress. For the last 30 years or more, I have never purchased anything. I have never gone to a market. Every year some presents come to me, and that also I give away, because I don't need. I don't need much. Yes, if we can reduce our needs and reduce our greeds, I must say. Yes. That is what I also tell the students when I go to such workshops or even in my college, that if we can reduce our greed, that will reduce our need. What we actually need and what we think is necessary. Like Gandhi. Gandhiji has said that nature has given man enough to satisfy his need, but not enough to satisfy his greed. Rabindranath also talks in the same term. Rabindranath says simplicity is the mark of the civilized, excess of barbarism. Simplicity is the mark of the civilized and excess of barbarism. Same idea. So Tagore and Gandhi, they became very close friends. Gandhi was junior to him by about 9-10 years, but then they became very close friends. At the end of his life, Tagore gave a letter to Gandhiji that you look after Vishwabharati. When I shall be no more. So they were very close together. You see, that I am a lover of poetry. I may quote you a poem where my heart lies. In the same way, poet Arun Mitra
whom I consider one of the very Bengal. Arun Mitra, in one of his poems, he says, "Brikho mule, আমার গভীরতম কথা আমি রেখে দিয়েছি, all my deepest words I have laid on the roots of the trees." আমার সমস্ত আত্মীয়তা তার সাথে, all my relationship is with that is with the roots of the trees. Roots of the trees are allegory or the metaphor for the common poor people. আমার সমস্ত আত্মীয়তা তার সাথে, কেননা আকুল জল সেখানেই ঢালা হয়েছিল আর শীত গ্রীষ্মের মার পড়েছিল বুকে আর পেটে, বিকজ অল দি চার্নড ওয়াটার্স ওয়ার লেট দেয়ার অ্যান্ড দি বিটিংস অফ সামার্স অ্যান্ড উইন্টার হ্যাভ গন দেয়ার। ফুল ফলের সাজ আলো ছাড় ঝিলিমিলি বলে কি সুখ কি সুখ, দি ফ্রুটস অ্যান্ড দি ফ্লাওয়ার্স দ্যাট রাইজ আপ and the glittering of lights and all that says, oh, how beautiful, how beautiful. কিন্তু চোরমার পাঁজরে, in the broken reefs, যেখানে দুঃখ জমে থাকে, where the sorrow lies, I have seen that. আমি তাকে দেখেছি, তাই আমার প্রেম আমি পেতেছি মাটিতে আর ধুলায়. So I have laid my love on the soil and on the dust. That's my I have. So that is what is keeping you pushing young me, yes, and motivated to work with so much agility even at this age. That's Thank you, sir. And also the future generation. What kind of parched earth we are living. So what I shall quote again two poets. towards, I shall let me quote two poets. One is Jivanananda Das, the other most significant poet after Tagore. The most significant poet after Tagore. অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ তারা দেখে সবচেয়ে বেশি, যাদের হৃদয়ে প্রেম নাই, প্রীতি নাই, করুণার আলোড়ন নাই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া. This is the type of world. Yes. The same way W.B. Yeats, who read the poetry of Tagore at Hampstead Heath in London, in 1912, he got Nobel Prize in 1913. W.B. Yeats said, things fall apart, the center cannot hold, mere anarchy is loosed upon the world, the blood-dimmed tide is loosed, the ceremony of innocence is drowned, the best lack all convictions, and the worst are full of passionate intensity. This is the world we have created. And we, the old people, what kind of parched earth we are living behind. That really goes me, that whatever life is now I have, let me contribute towards the society if I can put some kind of change in the minds of the younger ones. Fantastic, sir. It has been a very nice time with you, and I learned a lot of things again. Every time I come to you, I learn a lot of things. This is great meeting you after a long time. Yes. Maybe 2 years or 3 years. 2 years COVID, and then 1 year. Okay. Thank you, sir. A wonder patriot, groomed all by himself in his very own style, Samar Bagchi's inspiring life and never-ending quest to search and explore science and sharing and awakening the minds of generations to come will be an ideal tribute to our country India in commemoration of her 75th year of independence. And now, of course, after having watched the film, we have the privilege and the honor of listening to the person of the moment, the legend himself, Mr. Samar Bagchi. So, yes, please. And It's all right. Don't worry. Go and sit. বাংলাতেই বলি, মাতৃভাষায়। মানে এইসব যে কাণ্ড করেছে অরিন্দম এবং অভিষেক বাবু, এর বিগিনিংটা খুব ইন্টারেস্টিং।
সাউথ ক্যালকাটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে উদীপি বলে, সেখানে মাঝে মাঝে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে যাই। সেখানে একদম এন্ডে একজন বসে থাকেন ভদ্রলোক, এবং যখনই যাই তাকে দেখি, ওর সাথে আলাপ হয়। তিনি পরে জানলাম তিনি হচ্ছেন অভিষেক গাঙ্গুলি আর কি। এবং তারপরে উনি এবং এই অরিন্দম মিলে এইসব কী সব করে আমাকে দিয়ে কী কাণ্ড করেছে, আমি মানে লজ্জায় আমার মানে মাথা হেঁট হয়ে যায় একদম। এইরকমভাবে আমাকে দিয়ে করাটা একদম অন্যায় হয়েছে বলে আমার মনে হয় আর কি। না মানে এই মিউজিয়াম আমাকে তৈরি করেছে। এই মিউজিয়ামে 29 বছর কাটিয়ে রিয়েলি আমার যে চিন্তা, এই যে সব কাজ করার চিন্তা, এই সমস্ত কিন্তু এই মিউজিয়াম থেকে পেয়েছি। মিউজিয়ামের আগে কিন্তু এই সমস্ত কোনো চিন্তা আমার ছিল না। এখানে আমার মনে আছে যে 1980 দশকে ডক্টর টি.এম. দাস আমার কাছে এলেন। আছে কি শিপ্রা এখানে আছে? হ্যাঁ, সীমা আছে তো? হ্যাঁ, ডক্টর টি.এম. দাস আমার কাছে এলেন যে মিস্টার বাগচি, আপনাদের এই যে টিভি ইয়েটা আছে, সেখানে আমরা একটুখানি ব্যবহার করতে পারি। আমার একটা স্লাইড সেট, তখন স্লাইড প্রজেক্টটা ছিল, স্লাইড সেট করতে চাই অপসৃয়মান অরণ্য এই বিষয়ে, ওখানে কি আমরা ব্যবহার করতে পারি? আপনি নিশ্চয়ই করতে পারেন। তা সেই স্লাইড সেট তৈরি হলো প্রায় 100টা স্লাইড দিয়ে, এবং সেই স্লাইড দিয়ে আমি বহু জায়গায় বক্তৃতা দিয়ে বেরিয়েছি আর কি। তা ডক্টর টি.এম. দাসের সাথে আমার পরিচয় হওয়া, খুব গভীর পরিচয় হওয়া, আমাকে ভীষণই ভালোবাসতেন সেই সব ইয়ে থেকে। এবং আমার মিউজিয়ামের অডিটোরিয়ামে সারা বছর ধরে নানা প্রোগ্রাম হতো। তখন এত পয়সা টয়সার ব্যাপার ছিল না, মিস্টার মিত্র মনে আছে নিশ্চয়ই, তখন আমরা চার্জ করতাম না, আমরা ফ্রিতে দিতাম আমাদের সমস্ত ইউজ করার জন্যে। তখন অনেক প্রতিষ্ঠান আসতো, তারা এসে বলতো, যেহেতু আমি মিউজিয়ামের হেড ছিলাম, আমাকে এসে বসতে হতো, শুনতে হতো। এই মিউজিয়ামের শোনা দেখা এইসবের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমার যে মন, সেই মনটা তৈরি হয়েছিল। সেই মনের ব্যাপারে আপনারা শুনলেন, আমি আর বেশি বলবো না। অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন। আজকে আপনারা এখানে অনেক গুণীজন এসছেন এখানে, আমি দেখছি আপনারা এতক্ষণ ধরে এখানে শুনলেন, এখানে থাকলেন। আমি কি বলবো, আমি খুবই আপ্লুত সেই জন্যে। আমাকে ভালোবাসেন আপনারা, এই ভালোবাসা থাকুক যে কদিন বেঁচে থাকি, যাতে আমি সেই ভালোবাসা নিয়ে আমি কাজ করতে পারি। নমস্কার সবাইকে। এই ভালোবাসাটা তো থাকবেই, চিরকালই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতগুলো লোককে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, এখনও দিচ্ছেন, এতগুলো প্রজন্মকে প্রেরণা দিয়েছেন। আশা করি যে এই প্রেরণা একটা স্রোতের মতো তীব্রভাবে ভেসে চলবে ভবিষ্যতেও। আমি এইবারে ডেকে নেব অভিষেক গাঙ্গুলিকে, Director of Learning System, to propose a vote of thanks. আমি একটু রামান্দা স্টাইলে যাচ্ছি, মানে আই এম গোয়িং বিয়ন্ড দ্য স্ক্রিপ্ট অর উইদাউট দ্য স্ক্রিপ্ট। ইনিশিয়াল পার্ট, সো দ্য ইনিশিয়াল পার্ট হ্যাজ টু বি ইন বেঙ্গলি, কারণ যেটা স্যার বললেন, আমাদের আলাপটা কিন্তু একটা কফির আড্ডায়, যেখানে আমি রোজ মর্নিং ওয়াক করে আমি উডিপি বলে একটা সাউথ মানে কলকাতার একটা খুব বিখ্যাত কফি শপ আছে, রামান্দা নিশ্চয়ই চিনবেন, ভেরি ভেরি ফেমাস, ফর দ্য লাস্ট 60 years ইটস স্ট্যান্ডিং, হ্যাঁ, যতীন দাস রোডে। সো ওখানে আমাদের একটা টেবল আছে, উই কল ইট দ্য স্ট্রাগলার্স টেবল। এখন অনেকে প্রশ্ন করে, স্ট্রাগলার্স ওয়াই? উই কল আওয়ারসেলভস স্ট্রাগলার্স বিকজ উই রিয়েলি স্ট্রাগল টু কিপ আওয়ার প্যাশন স্যাটিয়েটেড। সো যাই হোক, ওই টেবিলটার পাশে আরেকটা টেবিল, সেই টেবিলে অনেক লোক আসেন এবং তাদের সঙ্গে আমাদের আলাপচারিতা হয়। তো একদিন আমি সেই টেবিলে লক্ষ্য করলাম যে বেশ মানে নোটিসেবল কিছু পার্সোনালিটি এসে বসেছেন, এবং তাদের মধ্যে অনেক বিজ্ঞানের বিয়ন্ড বিজ্ঞান অনেক আলাপচারিতা হচ্ছে। পরে আমি শুনলাম যে ভীষণ বিখ্যাত, মানে প্রথমত দি প্রপাগেটর অফ সায়েন্স এবং বিজ্ঞানী সমরদা এসছেন, আর তার সঙ্গে সৌম্যদা বলে আরেকজন, সৌম্যদার খুব ক্লোজ ফ্রেন্ড, উনি এসছেন। আমার যখনই বিজ্ঞান, আমি একদমই বিজ্ঞান টিজ্ঞান সম্বন্ধে জানি না, তো আমার যখনই বিজ্ঞান সম্বন্ধীয় কিছু কোয়েশ্চেন্স থাকে, আমি আমার সিধু জ্যাঠা অরিন্দমকে ফোন করি।
তো আমি অরিন্দমকে বললাম, দেখ আমি এই ভদ্রলোকের সম্বন্ধে জানলাম, কোয়েস্ট আমি দেখেছিলাম ছোটোবেলায়, কিন্তু খুব স্কেচি আমার আইডিয়া ছিল, তো ইনি কে? তখন উনি বললেন, শোন তুই খালি আমার নামটা বল, তারপরে দেখবি ভদ্রলোকের মুখের হাসি। তো আমি সঙ্গে সঙ্গে সমরদাকে বললাম যে অরিন্দম রানা আমার খুব বন্ধু। অরিন্দমের বন্ধু তুমি? ইমিডিয়েটলি উই কানেক্টেড। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। I got hooked onto this man. I saw that passion. In fact, আমার বাবা হচ্ছেন ব্রেন সায়েন্টিস্ট, হি ইজ 82। সো আমি বাবাকে গিয়ে বললাম যে বাবা, তোমার থেকেও প্রায় 10 বছরের বড় এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হলো, সো টেল মি হোয়াট ইজ দি কম্পোজিশন অফ হিজ ব্রেন উইচ ইজ কিপিং হিম স্টিল সো মাচ উইথ আ কিক, যে এত কাজ করে যাচ্ছেন, ইউনো হুজ, যেটা আমরা শুনলাম ওর সমস্ত কলিগসদের কাছে, যে ওনার সঙ্গে তাল মিলিয়ে পেস মিলিয়ে চলাটাই বিরাট ডিফিকাল্ট। So he said he must be a man with true passion. It's just not passion, it's true passion. So I said, Arindam, we have to archive this man's life. And whatever, well, it was a low cost, no cost venture of ours, very much in style, the Samar Bagchi style, a low cost, no cost film. We said, আমি আমার কিছু ছাত্রছাত্রীদের বললাম যে যা তোর একটা ইন্টারভিউ শ্যুট করে আন। তো অরিন্দম অর্গানাইজ দি ইন্টারভিউ। তো কিছু কিছু ছাত্রছাত্রী এখানে আছে, বাপি মাই মেন অ্যাসিস্ট্যান্ট ইজ হিয়ার, রঞ্জনা, মৃধা ও আছে এখানে, একটু তোরা হাত নাড়। হ্যাঁ, সব আমার ফিল্মের বিভিন্ন সমস্ত কলিগস। সংহিতা যে পোস্টার ডিজাইন করেছে, সংহিতা ইজ অলসো দেয়ার। সো দিস গেরিলা টিম got into this movement called Samar Bagchi. Let us archive his life. না প্রবলেম একটাই আমি দেখলাম, যে সমরবাবু প্রচুর কাজ করেছেন, বাট ইন্টারনেট রিয়েলি হ্যাজ নট আর্কাইভড হিজ লাইফ ওয়েল। আমি ইউটিউবে কিছু ইন্টারভিউস দেখলাম, ছবি পাচ্ছিলাম না। তখন আমি আবার অরিন্দমকে বললাম ছবি জোগাড় করতে হবে আরও। তো কিছু আমরা বিআইটিএম এর এতে পেলাম, ওয়েবসাইটে পেলাম, সমরবাবুর এক্স্যাক্টলি নয়, কিন্তু বিআইটিএম এর পুরনো ছবি অনেক কিছু পেলাম। তখন আমরা সুপ্রিয়দাকে ধরলাম, সুপ্রিয়দা ইজ হিজ রিলেটিভ, তো সুপ্রিয়দা আমাদের কিছু পুরনো ছবি দিলেন। সো দ্যাটস হাউ দি এন্টায়ার ফিল্ম ওয়াজ ক্রিয়েটেড। It's an interview-based documentary. আর ইন্টারভিউটাও আমি দেখলাম যে অরিন্দম would be the best person, because অরিন্দম has been his assistant or his co-worker in many such experimental platforms. So this is how we created this film. Already YouTube, every day the number is growing. So we all understand what this living legend has done. He has really energized generations after generations, which cannot be contained within maybe 30 minutes. What do you think? 30 minutes is not enough to really contain this man. It will really take maybe many years to understand the kind of contribution which he's done. This is just a beginning. Thank you, sir, for allowing us to do this. Thank you, Arindam, for that wonderful script and the beautifully done interview. It was a free-flowing interview. There was no script. I said, Arindam bolo তুই আমার উপর ছাড়, ওর সঙ্গে তো আমি ঘুরি, ওর করাই চা খাই, তুই জাস্ট ছেড়ে দে আমার উপর, let me do it. So thank you, Arindam. Thanks to my entire team. Now for the formal part. On behalf of Cinema for a Cause and Learning System, we propose this vote of thanks. We heartily thank BITM, Birla Industrial and Technological Museums, especially the director, Dr. Shubhabroto Choudhury, and all his colleagues. Many of his colleagues have been my old friends because we have done many events here. Thank you, sir, for really hosting this milestone event on a living legend. We also thank the eminent scientists who are all here, Dr. Ghosh, Dr. Partho Ghosh, also Dr. B.N. Das, S.K. Mitro, আপনারা যারা ওর সঙ্গে যে মোমেন্টসগুলো you have shared, all are being again archived, will be there on YouTube for sharing with everyone else. We especially thanks Dr. Orijit Datta Choudhury, the Director General of National Council of Science Museum. We also thank Dr. Anupam Basu, Pro VC Sister Nivedita University, for kindly introducing the documentary. Where's Ramanda? Ramanda is there. Ramanda's inimitable style. I also anchor programs, but I was observing his style also. Lots to learn from you, Ramanda. Thank you so much for being with the film and really making the essence felt by every one of us. And obviously a fantastic audience. Initially I was a bit skeptical, কারণ প্রথমে যখন আমরা begin করেছিলাম তখন
I was counting, kojon esche, but the number started growing, very much like Shamudda's passion. Slowly it started growing, and today it's nearly filled up. So let science education live on. Shamudda has to live on, and let us all get inspired by this man who has really created history. Thank you so much. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ অভিষেক। শেষে আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা সবাই এসছেন আজকে এবং ছবিটা দেখলেন, এতগুলো লোকের বক্তৃতা শুনলেন। প্লিজ এই ধরনের উৎসাহ দিতে থাকবেন যারা এই ধরনের ভালো কাজ করে। তো আশা করি এই ধরনের উৎসাহ আপনারা দিতে থাকবেন, সব সময় সঙ্গে থাকবেন। আর প্রফেসর পার্থ ঘোষ যেটা বললেন যে এমন একটা অদ্ভুত সময়ে আমরা দাঁড়িয়ে আছি যেখানে হয়তো জ্ঞান এবং বিজ্ঞানের প্রতিযোগিতা কিংবা শত্রুতা যাই হোক, সেটা যেন আমাদের ভবিষ্যতে অজ্ঞানের জগতে না ঠেলে দেয়, সেটার যেন আমরা একটা চেক ভ্যালভ রাখি এবং সেইটার জন্য যতটুকু করা আমরা যেন প্রত্যেকেই করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাইরে কিছু চা এবং চায়ের ব্যবস্থা আছে, তো আপনারা বেরোবার সময় একটু চা খেয়ে যাবেন। থ্যাংক ইউ very much everybody, and thank you for coming for this occasion.